আচ্ছা, আগে আজকে আমরা ক্যালকুলেশনটা দেখি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন? Yes, ma'am. আচ্ছা, জিডিপির যে পার্টটা আমরা পড়েছিলাম সেখানে কি ছিল, যে জিডিপি দুই ধরনের হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা কি ছিল, যদি আমরা কারেন্ট ইয়ারের জিডিপি দেখতে চাচ্ছি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্যালকুলেশনটা আমরা দেখতে চাচ্ছি, তখন আমরা নমিনাল জিডিপিটা দেখছি, নমিনাল জিডিপি ফর্মুলাটা ইউজ করছি। আর যখন আমরা রিয়েল জিডিপি দেখতে যাচ্ছি তখন আমরা রিয়েল জিডিপি যে ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, নমিনাল জিডিপি তো হচ্ছে জাস্ট কারেন্ট ইয়ার, যে ইয়ারের ক্যালকুলেশনটা আমরা দেখতে যাচ্ছি সেই ইয়ারের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটিটা থাকবে। বাট রিয়েল জিডিপিতে কি বলেছিলাম, যে রিয়েল জিডিপিটা হচ্ছে বেস প্রাইস ইনটু কারেন্ট কোয়ান্টিটি। দ্যাট মিনস রিয়েল জিডিপিতে অবশ্যই একটা বেস ইয়ার দেওয়া থাকবে, সেই ইয়ারের যে প্রাইসটা সেটাই কি হবে, বেস প্রাইস হবে। আর কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে কি, যে ইয়ারেরটা আপনি ক্যালকুলেট করছেন সেই ইয়ারের কোয়ান্টিটিটাই হচ্ছে কারেন্ট কোয়ান্টিটি থাকবে। আচ্ছা, আর জিডিপি ডিফ্লেটরের ফর্মুলা কি বলেছিলাম, নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। প্রত্যেকটা ইয়ারের যদি আমরা জিডিপি ডিফ্লেটর দেখতে চাই তাহলে ওই ইয়ারের, যেমন ধরেন 2014-এর জিডিপি ডিফ্লেটর আমরা দেখতে চাচ্ছি, সেখানে আমরা কি করব, 2014-এর নমিনাল জিডিপি ডিভাইডেড বাই 2014-এর রিয়েল জিডিপি ডিভাইড করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি জিডিপি ডিফ্লেটর। আচ্ছা, এখন আসেন আপনাদের যে ক্যালকুলেশনের যে টেবিলটা, মানে যে টেবিলটা দেওয়া থাকবে, একটা ডেমো টেবিল থেকে আপনাদের কি করতে হবে, কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে হবে। এখানে দেখেন তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে। একটা হচ্ছে কি, ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি অফ ইচ ইয়ার, মানে প্রত্যেক ইয়ারের টেবিলে যেই কয়টা ইয়ার দেওয়া থাকবে সেই ইয়ারের নমিনাল জিডিপিটা ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি, ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি অফ ইচ ইয়ার ইউজিং দ্য বেজ ইয়ার 2014। এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে বেজ ইয়ারটা কোনটা হবে। দ্যাট মিনস 2014টাকে আমরা বেস ধরে প্রত্যেক ইয়ারের রিয়েল জিডিপিটা ক্যালকুলেট করব। এবং যদি কোনো কারণে আপনাদের বেজ ইয়ার দেওয়া না থাকে, বেজ ইয়ার মানে অবশ্যই প্রিভিয়াস ইয়ারটাকে বোঝানো হচ্ছে, বাট যদি কোনো কারণে আপনাদের জাস্ট কোয়েশ্চেনটা এমন থাকলো, ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি অফ ইচ ইয়ার ইউজিং দ্য বেজ ইয়ার 2014, এই কথাটা লেখা নাই। যদি কখনো কোয়েশ্চেনটা এমন থাকে তখন আপনাদের অ্যান্সারটা কি হবে, বেজ ইয়ার ছাড়া কখনো আপনারা কি করতে পারবেন না, রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে পারবেন না। সো যদি কখনো উল্লেখ করে দেওয়া না থাকে তখন অবশ্যই আপনাদের প্রথম যে ইয়ারটা থাকবে সেই ইয়ারটাকেই জিডিপি বেস ইয়ার হিসেবে কাউন্ট করতে হবে। সেটা 2014 হলে 2014, 15, 16 যেটাই হোক না কেন সেটা। বাট আপনারা মনে করলেন যে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার দিলেই হলো, না, প্রথম যেটা থাকবে সেটাকেই আপনারা বেজ ইয়ার হিসেবে কাউন্ট করবেন। বাট যদি কোয়েশ্চেনে এখানে 2014 না দিয়ে 16 অথবা 15 থাকে, তাহলে কি করতে হবে, সেই ইয়ারের প্রাইসটাকে বেস প্রাইস হিসেবে কাউন্ট করতে হবে। আচ্ছা, আগে আমরা নমিনাল জিডিপির ক্যালকুলেশনটা দেখি। নমিনাল জিডিপির ফর্মুলাটা কি, কারেন্ট প্রাইস ইনটু কারেন্ট কোয়ান্টিটি। এখন যদি আমরা নমিনাল জিডিপিটা ক্যালকুলেট করি, এখানে এই টেবিলটা দেখেন ইয়ার দেওয়া আছে 2014 থেকে 2018 পর্যন্ত কি দেওয়া আছে, একটা ডেমো টেবিল ক্রিয়েট করা হয়েছে জিডিপির জন্য এবং সেখানে ইয়ার দেওয়া আছে, 6টা ইয়ার দেওয়া আছে এবং 6টা ইয়ারের এখানে আমরা 3টা কমোডিটি নিয়েছি, কমোডিটি এ, কমোডিটি বি, কমোডিটি সি। এই 3টা কমোডিটি দেখেন প্রাইস দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে, প্রত্যেক ইয়ারের জন্য ডিফারেন্ট প্রাইস এবং ডিফারেন্ট কোয়ান্টিটি দেওয়া আছে। এটা যে সবসময় ডিফারেন্ট হবে তা কিন্তু না। কোয়ান্টিটিটা আপনার কি বলবো, ফিক্সড রাখতে পারেন, যে আপনি যে কোনো একটা কোয়ান্টিটি, মানে কোয়েশ্চেনে থাকতে পারে যে কোনো একটা কোয়ান্টিটি থাকলো, সেটা প্রত্যেক ইয়ারের জন্য কোয়ান্টিটিটা সেম থাকলো, বাট প্রাইসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে বিকজ অফ ইনফ্লেশন, কিছুটা চেঞ্জ হবে। এখানে যেহেতু আমি ডিফারেন্ট কোয়ান্টিটি এবং ডিফারেন্ট প্রাইস দিয়েছি, আমরা সেটা দিয়ে ক্যালকুলেট করছি। আচ্ছা, এই 3টা কমোডিটি, যদি একটা কমোডিটি থাকতো তাহলে কিন্তু জাস্ট কোয়েশ্চেনের যে প্যাটার্নটা ছিল সেটাকে নমিনাল জিডিপি ক্যালকুলেট করতে হবে প্রত্যেক ইয়ারে। যদি আমরা ধরি যে শুধুমাত্র কমোডিটি এ, তাহলে কি হচ্ছে, এই 2014 এর জন্য কারেন্ট প্রাইস কোনটা, 50, এবং 2014 এর জন্য কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে 200। এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিতাম, 50 × 200, যেটা আসতো সেটাই কি
নমিনাল জিডিপি অফ 2014, তাই না? কথাটা কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, যেহেতু এখানে তিনটা আছে, তিনটা না দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, যেই কয়টা থাকুক, এখানে আমরা তিনটা কমোডিটি নিয়ে ডিফাইন করছি। এখন তিনটা কমোডিটি যেহেতু আছে, এটা তো আমরা জানি কারেন্ট প্রাইস ইনটু কারেন্ট কোয়ান্টিটি হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে? সাম আপ করতে হবে না, এই তিনটারই কি করতে হবে? যোগ করতে হবে। মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্ট আমরা পাবো সেটা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। সাম আপ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে নমিনাল জিডিপি সেই ইয়ারের জন্য। এখন যদি 2014 এর নমিনাল জিডিপি আপনাদের ক্যালকুলেট করতে বলি, তাহলে কি কি হবে বলেন তো? 50 ইন্টু 200 প্লাস 80 ইন্টু 135 প্লাস 40 ইন্টু 600, তাই না? বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে আমরা ক্যালকুলেট করেছি। দ্যাট মিনস প্রত্যেক ইয়ারের নমিনাল জিডিপিটা খুবই ইজি, কারণ হচ্ছে প্রত্যেক ইয়ারের আপনি কারেন্ট প্রাইসও দেওয়া আছে, কারেন্ট কোয়ান্টিটিও দেওয়া আছে, সেখান থেকে জাস্ট আপনারা ক্যালকুলেট করে নিচ্ছেন। এখন আচ্ছা, নমিনাল জিডিপিটা কি সবাই বুঝতে পেরেছেন? Yes, ma'am. ওকে, তাহলে আমরা রিয়েল জিডিপিতে যাই। রিয়েল জিডিপিটা কি বলা হয়েছে? যে একটা বেজ ইয়ার দেওয়া থাকবে। এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আগে ক্যালকুলেট করি। 2014 কে বেজ ধরে না হলো, এই তো 2014 কে যদি বেস ধরে নেওয়া হয়, তাহলে 2014 এর যে প্রাইসটা থাকবে সেটাই বেস প্রাইস না? Yes, ma'am. আচ্ছা, এই যে 2000 মানে কমোডিটি এর জন্য হচ্ছে 50 হবে, কমোডিটি বি এর জন্য 80 এবং কমোডিটি সি এর জন্য 40। এখন এই বেস প্রাইস তো আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে? কারেন্ট কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন কারেন্ট কোয়ান্টিটি মানে বলে কি বলা হয়েছে? প্রত্যেক ইয়ারেরটাই ক্যালকুলেট করতে হবে। প্রত্যেক ইয়ারের যেহেতু ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে আমাদের কিন্তু 2014ও ক্যালকুলেট করতে হবে। এখন আমরা যদি 2014 এরটা ক্যালকুলেট করি, রেজাল্ট কিন্তু নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি সেম আসবে। কেন? কারণ এটাকে আমরা বেস প্রাইস ধরে নিয়েছি, মাল্টিপ্লাই কারেন্ট কোয়ান্টিটি। 2014 এর কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে কমোডিটি এর জন্য 200, তো 50 ইন্টু 200 প্লাস 80 ইন্টু 135 প্লাস 40 ইন্টু 600, দুইটাই সেম আসবে না? নমিনাল অ্যান্ড রিয়েল। Yes, ma'am. এরপর থেকে ডিফারেন্স। এরপর থেকে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ 2015 এর ক্ষেত্রে দেখেন বেস প্রাইস কিন্তু 50, কারেন্ট কোয়ান্টিটি কি 250 প্লাস 80 ইন্টু 170 প্লাস 40 ইন্টু 680। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে আমি ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি। এখন ধরেন আপনাদের কোনো কারণে 50 হচ্ছে আপনার বেস প্রাইস, জাস্ট আপনার কারেন্ট কোয়ান্টিটিটা চেঞ্জ হবে ইয়ার ওয়াইজ। যে ইয়ারটা আপনি ক্যালকুলেট করছেন সেই ইয়ারটা হবে। 2017 এরটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 50 ইন্টু 412 প্লাস 80 ইন্টু 220 প্লাস 40 ইন্টু 450, তাই না? বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, জি ম্যাম বুঝতে পেরেছি। এখন তো 14 যদি দেয়া না থাকে, প্রথমটাই বেজ ইয়ার ধরবেন। যেহেতু 14 দেয়া আছে, তার মানে 14টাই হচ্ছে বেজ ইয়ার। দ্যাটস ওয়াই আমরা 14 এর যে প্রাইসটা সেটাকে বেস প্রাইস হিসেবে কাউন্ট করলাম। বাট যদি এখানে ধরেন আমি 16 দিয়ে দিলাম, তখন কি করবেন আপনারা? 58 এর সাথে আপনাদের একটা কথা বলি। হ্যাঁ বলেন। 58 into 349 16 যদি বেজ ইয়ার ধরি ম্যাম, তাহলে ম্যাম ওই প্রাইসটা কারেন্ট প্রাইসটা সেম থাকে, মানে 16 হবে 58, এরপরে ম্যাম 58 92 70 হচ্ছে বেস প্রাইস। এখন একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, ফিউচারের যে প্রাইস, ধরেন এটা তো 21, আমরা 22 প্রাইস লেভেলটাকে জানবো যে প্রাইসের প্রোডাক্টের প্রাইস কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, আমরা কি এই বছর বলতে পারবো? কিংবা এক্সাক্ট কত হবে সেটা কি বলতে পারবো? 22-এরটা 22-এরটা আমার কথাটা কি বুঝতে পেরেছেন? 2021 সালে কোন একটা প্রোডাক্টের যে প্রাইস, এক্সাক্ট বলতে পারবো না, ইভেন আমরা কিন্তু এটাও বলতে পারছি না যে
ইন জেনারেলি যদি বলি তাহলে সেটা আমরা বলতে পারি যে হ্যাঁ এই বছর মানে যে ধরনের দাম ছিল তার থেকে অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে। কতটুকু বেশি হবে সেটা আমরা জানি না, বাট তার মানে যে অলওয়েজ বেশি হবে তা কিন্তু না। ডিফ্লেশনও হতে পারে, কখনো হয়নি তাই বলে এখন হবে না তা কিন্তু না, ডিফ্লেশনও হতে পারে। বাট এক্স্যাক্টলি কত প্রাইস হবে, আসলেই কি ইনক্রিজ করবে কিনা, অথবা করলে কতটুকু ইনক্রিজ করবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সো এইখানে যদি আমরা 2016 কে কাউন্ট করি, যদি 2016 কে আমরা বেজ ইয়ার ধরি, তাহলে কিন্তু আমরা 2014 and 15টা কি করতে পারবো না, ক্যালকুলেট করতে পারবো না। পারবো বলেন? কেন পারবো না? কারণ 2014 এ বসে তো আমি জানবো না যে 2016 এ প্রাইস লেভেল কেমন ছিল। বুঝতে পেরেছেন? বেজ ইয়ার কিন্তু সবসময় প্রিভিয়াস ইয়ারটা হয়। সো 2016 যদি হয় তখন আমরা কোনটা কোনটা ক্যালকুলেট করতে পারবো? শুধুমাত্র 16, 17, 18। 16টা যদি ক্যালকুলেট করি সেটা নমিনাল জিডিপির মতোই আসবে, চেঞ্জ আসবে হচ্ছে 17 and 18 এর ক্ষেত্রে। কোশ্চেনে বেজ ইয়ার কি দেয়া আছে সেটা দেখতে হবে অবশ্যই আপনাদের। বেজ ইয়ার যেটা দেয়া থাকবে সেটার প্রাইসটাই বেস প্রাইস হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখানে কোশ্চেনটা আরেকটা ভাবে আসতে পারে, সেটা হতে পারে আমি আপনাদের বলে দিলাম 2015 এর রিয়েল জিডিপি ক্যালকুলেট করার জন্য 2014টাকে আপনার বেজ ইয়ার ধরতে হবে, এবং 2017 এরটা ক্যালকুলেট করার জন্য 2016 এর প্রাইসটাকে বেজ ইয়ার ধরতে হবে, বেস প্রাইস ধরতে হবে। তখন কি করবেন? আমি বললাম যে 2015 এর রিয়েল জিডিপি ক্যালকুলেট করবেন, কিন্তু বেজ ইয়ার হবে 2014। 2015 এর জন্য বেজ ইয়ার হচ্ছে 2014, 2018 এর জন্য বেজ ইয়ার হচ্ছে 2016। তাহলে ম্যাম 14 এর কারেন্ট প্রাইস মানে 50 into 225 plus 80 into 170 plus 40 into 68। ভেরি গুড, এটা হচ্ছে 2015 এর জন্য। এখানে আমার কোশ্চেনটা কি ছিল যে দুইটা জিডিপি রিয়েল জিডিপি আপনারা ক্যালকুলেট করবেন, দুইটা রিয়েল জিডিপির জন্য আলাদা আলাদা বেজ ইয়ার দেয়া আছে। তাহলে 2018 এর জন্য কি হবে? বেজ ইয়ার দিয়েছি 2016, তাহলে 58 into 500 plus 92 into 350 plus 70 into 500। ভেরি গুড। 70 into 500। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে বললে আমি আবার রিভিউ করে দেব। বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের কোশ্চেনটা প্যাটার্নটা দেখতে হবে যে আসলে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে। নমিনাল জিডিপি ইউজুয়ালি আপনার ইচ ইয়ারই থাকে, কারণ হচ্ছে যে নমিনাল জিডিপি খুবই ইজি, কারেন্ট প্রাইস ইনটু কারেন্ট কোয়ান্টিটি। রিয়েল জিডিপিটা দিয়ে দেখানো হয় যে আসলে ইনফ্লেশনটা কতটুকু হয়েছে, আদৌ কি ইনফ্লেশন হয়েছে কিনা। এখন আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন, রিয়েল জিডিপিটাই হচ্ছে আসলে কম্পেয়ার করার, যে এই বছরের সাথে আগের বছরের ডিফারেন্সটা কেমন হচ্ছে, এই বছরের সাথে গত 5 বছরের আগের ডিফারেন্সটা কেমন ছিল প্রাইজের, এই জিনিসগুলো দেখা হচ্ছে রিয়েল জিডিপি দিয়ে। লাস্ট ওয়ান হচ্ছে জিডিপি ডিফ্লেটর। এখানে দেখেন আমরা নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি দুইটাই ক্যালকুলেট করলাম, দেন হচ্ছে কি আমাদের জিডিপি ডিফ্লেটরটা ক্যালকুলেট করতে হবে প্রত্যেক ইয়ারের জন্যই। যদি প্রত্যেক ইয়ারের জন্যই আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু স্কিপ করেছি। ধরেন আপনাদের কোয়েশ্চেন যেটা কিছুক্ষণ আগে বললাম যে দুইটা ইয়ারের জিডিপি ক্যালকুলেট করবেন এবং দুইটা ইয়ারের জন্য আপনাদের দুইটা ইন্ডিভিজুয়াল বেজ ইয়ার দেয়া হলো, বাট এই কোয়েশ্চেনের সাথে আপনাদের দেয়া হলো ক্যালকুলেট দ্য জিডিপি ডিফ্লেটর অফ ইচ ইয়ার। সেখানে কি আপনি প্রত্যেক ইয়ারের রিয়েল জিডিপি ক্যালকুলেট করেছেন? ওইটা আপনাদের আবার ক্যালকুলেট করতে হবে। এখন এখানে আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা এটা ক্যালকুলেট করবেন প্রত্যেক ইয়ারেরটা, তখন কিন্তু প্রথমটাকেই বেজ ইয়ার হিসেবে আপনাদের কাউন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। কারণ হচ্ছে যে আপনার প্রত্যেক ইয়ারের যেহেতু আপনাকে ক্যালকুলেট করতে হবে, এই 6টা ইয়ার এখানে দেয়া আছে, এই 6টা ইয়ারের রিয়েল জিডিপি আপনাকে ক্যালকুলেট করতে হবে, এবং তখন আপনাকে অবশ্যই প্রথম যে ইয়ারটা থাকবে প্রিভিয়াস ইয়ারটা সেটা দিয়ে আপনাকে সবগুলো ক্যালকুলেট করতে হবে। মানে হচ্ছে রিয়েল জিডিপি রেজাল্টটা এটাই আসবে। দেন আপনি নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি, এই যে দেখেন 2014 এর জন্য নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু 1 রেজাল্ট এসছে, পেয়েছেন?
Yes, ma'am. সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম। আর জি যদি ম্যাম, বুঝতে এখানে যে পেরেছি। কোয়েশ্চেনটা দেয়া ছিল, মানে এখানে তো 16 না, সরি, এখানে 14 দেয়া ছিল, যদি কোয়েশ্চেনটা এইরকমই থাকে যে বেজ ইয়ার 2014, তাহলে আপনাদের এক্সট্রা করে আর রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে হবে না, কারণ আপনারা তো অলরেডি রিয়েল জিডিপি ক্যালকুলেট করেছেন। এটা একটু মাথায় রাখবেন। এটাই হচ্ছে আপনাদের জিডিপির ক্যালকুলেশন শেষ। আচ্ছা, আমরা মনে হয় টপিক 10 শেষ করেছিলাম, তাই না? জি ম্যাম। টপিক 10 পুরোটা শেষ করেছিলাম। জি ম্যাম। ওকে, তাহলে আজকে হচ্ছে পুরোটাই শেষ করছেন ম্যাম। আচ্ছা 9 8 9 10 তিনটা শেষ হয়ে গেছে। ওকে, 11টা হচ্ছে আমাদের ইনফ্লেশনের উপরে, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। মানি গ্রোথ আর ইনফ্লেশনটা একসাথে এখানে এই কারণে দেয়া হয়েছে, মানি গ্রোথ মানেই হচ্ছে আপনার ইনফ্লেশন হওয়া। মানি গ্রোথ মানে হচ্ছে উইদিন মার্কেটে মানি সাপ্লাই আপনার দুই দিকে ইনক্রিজ করতে পারে, দুই ভাবে ইনক্রিজ করতে পারে, দুই সেক্টরে ইনক্রিজ করতে পারে। সেটা একটা হচ্ছে কি উইদিন মার্কেটে, একটা হচ্ছে আপনার গভর্নমেন্টের। গভর্নমেন্টের মানি সাপ্লাই ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো সেটা নিয়ে আমাদের হেডেক থাকছে না। আমাদের হেডেক হচ্ছে কি উইদিন মার্কেটে আমাদের মানি সাপ্লাইটা কেমন হচ্ছে, কারণ উইদিন মার্কেটে যদি মানি সাপ্লাইটা ইনক্রিজ অথবা ডিক্রিজ করে সেটা হচ্ছে ইনফ্লেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। বাট গভর্নমেন্টের কাছে যে মানি সাপ্লাইটা সেটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্টিভ সেক্টরে তার যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, রিজার্ভ রিকোয়ারমেন্ট, ডিসকাউন্ট রেট, ওপেন মার্কেট অপারেশন। গভর্নমেন্টের যখন টাকার প্রয়োজন হবে তখন গভর্নমেন্ট এই ধরনের টুলসগুলো, এই ধরনের ফ্যাক্টরসগুলো ইউজ করে মানি সাপ্লাইটা ইনক্রিজ করে, তার কাছে মানি রিজার্ভ করে, দেন সেটা দিয়ে সে কি করতে পারে, কোনো একটা প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করতে পারে। বাট উইদিন মার্কেটে যে মানি সাপ্লাইটা সেটা দিয়ে কিন্তু ইনফ্লেশন ডিনোট করা হয়। ইনফ্লেশনটা কি, যে অ্যাজ এ কি বলবো কনজিউমার আমরা ইউটিলিটি সেম রেখে যদি প্রোডাক্টের প্রাইসটা বেশি দেই তখনই কিন্তু সেটাকে আমরা কি বলি, ইনফ্লেশন বলি। এবং ইনফ্লেশন কখনোই কোনো স্পেশাল সার্কামস্টান্সেসকে রিপ্রেজেন্ট করে না। এটা হচ্ছে আপনার ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার ইকোনমিক, ন্যাচারাল ইকোনমিক ফ্লাকচুয়েশন যেটা থাকবে সেটার কারণে যে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করছে এবং ইউটিলিটি সেম থাকছে সেটাকে আমরা কি বলি, ইনফ্লেশন বলি। এই যে দেখেন, আচ্ছা ওভারঅল প্রাইস লেভেলটা ইনক্রিজ করার কারণ হচ্ছে, যেমন ধরেন যদি এমন হতো যে আপনার 3 বছর অথবা 4 বছর ধরে কোনো প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করছে না, এটা আসলে কি মানি রান করানো। এই ইনফ্লেশনটা নর্মালি আমরা ধরে নেই। আচ্ছা ইনফ্লেশন মানে তো আপনারা জানেন নাকি? আমার কথা কি জি ম্যাম, পড়িয়েছিলেন তো ম্যাম। কি পড়িয়েছিলাম বলেন? জি ম্যাম। পড়িয়েছিলামটা কি? ম্যাম ইনফ্লেশন হচ্ছে মূল্য স্ফীতি মনে হয় ম্যাম, না জানি মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ম্যাম, সরি ম্যাম, সরি। আচ্ছা, এটা জি যদি ম্যাম। আমরা সহজভাবে বলি, মানির ভ্যালুটা ডিক্রিজ করছে, মানির অ্যামাউন্টটা ইনক্রিজ করছে। মানির অ্যামাউন্ট ইনক্রিজ করা মানে কি, 500 টাকার জায়গায় আগে আমি 500 টাকায় যে কয়টা প্রোডাক্ট কিনতাম সেই কয়টা প্রোডাক্ট কেনার জন্য আমাকে 500 টাকার বেশি পেমেন্ট করতে হচ্ছে। বাট ইউটিলিটি কিন্তু সেম। ইউটিলিটি বলতে হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি কিন্তু আপনি সেম, কনজাম্পশন প্যাটার্ন আপনার সেম, বাট আপনি এক্সট্রা টাকা দিচ্ছেন সেম কোয়ান্টিটি পারচেস করার জন্য। এটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। এখন এই ইনফ্লেশনটা নর্মালি আমরা ধরেই নেই মানে যে এটা হচ্ছে একটা নেগেটিভ পোর্শন, ইকোনমিক্সের একটা নেগেটিভ পোর্শন হচ্ছে ইনফ্লেশন। আসলে কিন্তু তা না। যদি ইনফ্লেশন না হতো, ইনফ্লেশন মানে এক অর্থ হচ্ছে মানি রান করা। যেমন ধরেন কেন সবকিছুর দাম প্রতি বছরই একটু একটু করে ইনক্রিজ করে, এই ইনক্রিজ করার কারণ হচ্ছে ধরেন 3-4 বছর ধরে কোনো কিছুর প্রাইস ইনক্রিজ করছে না এবং আপনার স্যালারিও ইনক্রিজ করছে না। এখন আপনার মতো ধরেন যারা জব করছে, বিজনেস করছে, যাই করছে না কেন, তাদের যে ইনকামটা যদি ফিক্সড থাকে সেই কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে, সেই কাজ করার কোনো ইচ্ছা থাকবে না ম্যাম।
আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, প্রতি বছর আপনার প্রমোশন তো আর হবে না, প্রতি বছর একটা ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট মানে হচ্ছে আপনার স্যালারির একটা পার্সেন্টেজ, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে কত পার্সেন্ট তাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে, কোম্পানির রুলস অনুযায়ী সেটা আপনাকে দেওয়া হলো। যেমন ধরুন আপনি 20,000 টাকা ইনকাম করছেন, 1 বছর পরে আপনার স্যালারিটা 20,000 জায়গায় 22,000 টাকা হয়ে গেল অথবা 23,000 টাকা হয়ে গেল। এই যে 2,000 টাকা অথবা 3,000 টাকা ইনক্রিজ করলো সেটাকে আমরা ইনক্রিমেন্ট বলি। এখন ধরেন আপনার এই 2,000 টাকা যে বাড়লো, আপনার কোম্পানির কি শুধু আপনারটাই, আপনার স্যালারিরই ইনক্রিমেন্ট হবে না সবারই হবে? ম্যাম সবারই হবে। আচ্ছা, যেহেতু সবারই হবে, তখন সিচুয়েশনটা কি হবে, এই যে কোম্পানিতে আপনারা আছেন সেই কোম্পানির প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে না? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, যেমন ধরেন আমি যখন স্ট্যামফোর্ডে জয়েন করেছিলাম তখন মনে হয় ইকোনমিক্সের টিউশন ফি ছিল 170, আমি যদি ভুল না বলি 1,70,000। এখন সেটা কিন্তু 3.5 লাখ টাকারও বেশি। কেন বলেন তো? ম্যাম এখানে ইনফ্লেশন হয়েছে ম্যাম। এখানে না, সব জায়গায় ইনফ্লেশন হচ্ছে। কেন? যেমন ধরেন একটা পার্টিকুলার ডিপার্টমেন্টটা, আপনাদের ডিপার্টমেন্টও সেম, বাট তখনকার সময়ের কথা আসলে আমি এক্স্যাক্টলি আপনাদেরটা বলতে পারছি না, বাট অলমোস্ট ডাবল অথবা ডাবলের বেশি হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার কারণটা হচ্ছে এটা, যেমন ধরেন এই বছর যে টাকায় আপনাদের মার্কার বলেন, তারপরে পেন বলেন, তারপরে আপনাদের কাগজ, পরীক্ষার খাতা, যাই কস্টিং আছে না কেন, ইলেকট্রিসিটি বিল বলেন, সবকিছুর কস্টিং মিলেই এই বছরের সাথে পরের বছর কম্পেয়ার করলে কি দেখা যাবে যে আগের বছরের তুলনায় এই বছরের কস্টিংটা বেশি, তাই না? কারণ Yes, সবকিছুর দাম ইনক্রিজ করেছে। সো এইটার যে ইম্প্যাক্টটা সেটা কোথায় পড়বে? টিউশন ফিসে পড়বে না? yes, ma'am. বুঝতে পেরেছেন বিষয়টা? এমন কিন্তু না যে আপনাদের কোর্স লোড বেড়ে গেছে, আপনাদের কোর্স বেশি পড়ানো হচ্ছে, দ্যাটস আপনাদের পেমেন্ট বেশি করতে হচ্ছে, এমন কিন্তু না। এমন না যে আপনাদের আগে যারা ছিল তারা 4 মাস করে কোর্স করেছে, আপনারা 6 মাস কিংবা 8 মাস করে করছেন, দ্যাটস আপনাদের টিউশন ফি ইনক্রিজ করেছে, তা কিন্তু না। সবকিছুই সেম আছে, বাট এই সব কিছুর প্রাইস ইনক্রিজ করার ফলে আপনাদেরটারও, আপনাদের টিউশন ফির উপরেও কি হয়েছে, ইম্প্যাক্ট পড়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা কিন্তু কোনো মানে কি বলবো স্পেশাল সার্কামস্টান্সেস না, এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। দ্যাটস ওয়াই এই মানিটা কিন্তু রান হয়েছে। যেমন ধরেন নর্মালি যদি আপনারা দেখেন, এই বছর আপনি 20,000 টাকা খরচ করে যা কনজিউম করছেন, আপনার ধরেন 3,000 টাকা স্যালারি ইনক্রিজ করেছে, পরের বছর গিয়ে দেখবেন আপনি এগুলো কনজিউম করার জন্য আপনার 23,000 টাকা লাগছে। 20,000 টাকায় আপনি কি করতে পারছেন না, কনজিউম করতে পারছেন না। গত বছর 20,000 টাকায় যেই পরিমাণ কনজাম্পশন প্যাটার্ন আপনার ছিল সেটাকে ফুলফিল করতে পরের বছর আপনার 23,000 টাকার প্রয়োজন হচ্ছে। কখনো নোটিস করেছেন এটা? জি ম্যাম। আপনাদের বাড়ি থেকে টাকা দেওয়া হয় না যারা ঢাকার বাইরে থাকেন? জি ম্যাম দেওয়া হয়। আচ্ছা, এটা কি জি ম্যাম। মানে 1 বছরের থেকে পরের বছর একটু ইনক্রিজ করে না? জি ম্যাম ইনক্রিজ করে সবসময় ম্যাম। কেন ইনক্রিজ করে? কারণ আপনারা বলেন যে এটার দাম এত হয়ে গেছে, ওইটার দাম এত হয়ে গেছে, সো আপনাকে আগে 10,000 টাকা দেওয়া হতো, 10,000 টাকা হচ্ছে না, 12,000 টাকা লাগছে। কনজাম্পশন প্যাটার্ন কিন্তু ইনক্রিজ করেনি, যা খরচ করতেন তাই করছেন, বাট প্রত্যেকটা সেক্টরে একটু প্রোডাক্ট গুলোর প্রাইস গুলো একটু ইনক্রিজ করেছে। এই জিনিসটাই হচ্ছে আসলে ইনফ্লেশন, যেটা কোনো স্পেশাল সার্কামস্টান্সেস না। যেমন ধরেন যদি এমন হয় প্রোডাক্টিভিটি কমে যায়, মার্কেট শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে, পরে কিন্তু প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ করে তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কমে যায়। ওটা হচ্ছে স্পেশাল সার্কামস্টান্সেস, আর সেটা কখনোই ইনফ্লেশন না। ইনফ্লেশনের ফর্মুলাটা হচ্ছে কি, পিটি মাইনাস 1 ডিভাইডেড বাই পিটি মাইনাস 1। পিটি মানে হচ্ছে টুডেস প্রাইস লেভেল, টুডেস প্রাইস লেভেল মানে হচ্ছে এই ইয়ারের প্রাইস লেভেল, আর পিটি মাইনাস 1 মানে হচ্ছে প্রিভিয়াস প্রাইস লেভেল, মানে হচ্ছে গত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রাইস লেভেলটা, ডিভাইডেড বাই প্রিভিয়াস প্রাইস লেভেল মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রাইস লেভেলটা থাকবে। এখন এখানে আপনাদের মনে হতে পারে যে ম্যাডাম এখানে তো -1 আছে, পিটি -1 কিন্তু একটা
ফ্যাক্টর যেটা দিয়ে আপনার প্রিভিয়াস ইয়ারের প্রাইস লেভেলটা বোঝানো হচ্ছে। যেমন ধরেন এই ইয়ারের প্রাইস লেভেল যদি আমরা ধরি, এই ইয়ারের প্রাইস লেভেল হচ্ছে একটা কমোডিটি এর প্রাইস লেভেল হচ্ছে আপনার 40, তো প্রিভিয়াস ইয়ারের কি 40 থেকে বেশি হবে না কম হবে? এই বছরের একটা প্রোডাক্টের প্রাইস 40, তার থেকে কম হবে, ধরে নিলাম 35। এখন কিন্তু সেখানে এই পিটি মাইনাস 1 মানে কিন্তু 35, এটা মানে কিন্তু এটা না যে 35 মাইনাস 1। কথাটা কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, যদি আপনাদের এটা কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা a মাইনাস b ডিভাইডেড বাই b এটা দিয়েও আপনারা ডিনোট করতে পারেন। তখন a মানে হচ্ছে টুডেস প্রাইস লেভেল, b মানে হচ্ছে প্রিভিয়াস প্রাইস লেভেল। ওকে, আচ্ছা, কজেস অফ ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশনটা কি কি কারণে হতে পারে? ইনফ্লেশনটা হওয়ার দুইটা রিজন অথবা কারণ আছে, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশনটা কি? ডিমান্ডের কারণে যে ইনফ্লেশনটা হচ্ছে, আর ইনফ্লেশনটা কি? প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করা। দ্যাট মিনস ডিমান্ডের কারণে যে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করছে এটার নাম হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন সেটা হচ্ছে কি সাপ্লাই সাইডের মানে প্রোডিউসারের পার্সপেক্টিভে প্রোডিউসারদের কারণে যে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করছে এটাকে বলা হচ্ছে সাপ্লাই সাইড ইনফ্লেশন অর কস্ট পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশনটা যখন হচ্ছে এটার রিজন হচ্ছে তিনটা। অ্যাকচুয়ালি রিজন তিনটা না, রিজন কিন্তু প্রথমটাই, সেটা কি ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ মানি, মানে হচ্ছে মানি সাপ্লাইটা ইনক্রিজ করা। যে কোনো কান্ট্রিতে মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে তাহলে কি সবকিছুর ডিমান্ড মানে কনজাম্পশন প্যাটার্ন, সেভিংস, ইনভেস্টমেন্ট সবকিছু ইনক্রিজ করবে না? Yes, ma'am. আর ইনফ্লেশন কি শুধু আপনার জন্য হবে না পুরো কান্ট্রিতেই হবে? পুরো কান্ট্রি। মানে হচ্ছে কোয়ান্টিটি অফ মানি ইনক্রিজ করা মানে পুরো হচ্ছে কান্ট্রিতেই হবে। মানি সাপ্লাইটা বেড়ে যাওয়া। মানি সাপ্লাই বেড়ে যাওয়া কিন্তু শুধুমাত্র আমার কাছে টাকা বেশি থাকবে তা না, পুরো কান্ট্রি অথবা একটা ইকোনমিতেই মানি সাপ্লাইটা ইনক্রিজ করবে। আর মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে তখনই কি হচ্ছে ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে গভর্নমেন্টের যে খরচগুলো সেগুলো একটু ইনক্রিজ করে। খরচ বলতে গভর্নমেন্ট পাবলিকের জন্য যে খরচ করছে, ডেভেলপমেন্ট পারপাসে যেটা খরচ করছে সেটা। ইনক্রিজ ইন এক্সপোর্ট, এক্সপোর্ট বেশি হলেই কিন্তু কোয়ান্টিটি অফ মানিটা ইনক্রিজ করে, মানে মানি সাপ্লাইটা ইনক্রিজ করে, অন্য দেশের টাকা আমাদের দেশে চলে আসছে। এই তিনটা কারণে ডিমান্ড পুল ইনফ্লেশনটা হতে পারে। সাপ্লাই সাইড অথবা কস্ট পুশ কেন হচ্ছে সেটা বলছি। ডিমান্ড পুল, কস্ট পুশ। আচ্ছা, কস্ট পুশটা হওয়ার দুইটা রিজন, একটা হচ্ছে কি ইনক্রিজ ইন দা মানি ওয়েজ রেট এবং সেকেন্ড হচ্ছে প্রাইসেস অফ র ম্যাটেরিয়ালস। আচ্ছা, প্রথমটা যেটা বললাম এই যে স্যালারি ইনক্রিজ করা, স্যালারি ইনক্রিজ যে করছে এটার ইম্প্যাক্টটা কিন্তু কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম এটাই কিন্তু সেই রিজন যে অ্যান ইনক্রিজ ইন দা মানি ওয়েজ রেট, মানে স্যালারিটা ইনক্রিজ করা, প্রতি বছর যে স্যালারি ইনক্রিজ করছে সেটা কিন্তু প্রোডাক্টের প্রাইসের উপরেই ইম্প্যাক্ট করছে। আরেকটা কি হতে পারে যে র ম্যাটেরিয়ালসের প্রাইসটা বেড়ে যাওয়া। র ম্যাটেরিয়ালসের প্রাইস যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রোডাকশনেও কি হবে, কস্টিংটা বেড়ে যাবে। আর কস্টিং বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রোডাক্টের প্রাইসও ইনক্রিজ করা। এই দুইটা কারণে কি হতে পারে, ইনফ্লেশন হতে পারে। ডিমান্ডের কারণে, সরি ডিমান্ড পুল ইনফ্লেশন এবং হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এখন এই দুইটার গ্রাফিক্যালি এক্সপ্লেনেশনটা আমরা দেখব। যখন আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন দেখব, আচ্ছা এখানে কি গ্রাফ যেটা পুরো ড্র করা আছে না, কি ব্যাপার? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, জি ma'am. ম্যাম। জি ম্যাম, হয়ে গেল শুনতে পাচ্ছি। নাকি? ল্যাপটপ কেন কাজ করছে না? ম্যাম এখন আবার শুনতে পাচ্ছি না। ওহো, ম্যাম হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা,
ওকে, এখানে দুইটা, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশনের গ্রাফিক্যালি এক্সপ্লেনেশন আছে, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশনের গ্রাফিক্যালি এক্সপ্লেনেশন আছে। এই দুইটা গ্রাফ যখন আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন মানে ডিমান্ডের বিষয়টা নিয়ে চিন্তা করব, তখন কিন্তু আমাদের সাপ্লাইটা কি থাকবে, স্ট্যাগনেন্ট থাকবে। যখন আমরা সাপ্লাই সাইডটা নিয়ে চিন্তা করছি তখন কিন্তু আমাদের ডিমান্ডটা কি থাকে, স্ট্যাগনেন্ট থাকে। মানে ডিমান্ড কার্ভ চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে কি সাপ্লাই কার্ভ কস্ট পুশের ক্ষেত্রে মানে সাপ্লাই সাইডের ক্ষেত্রে। আর ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে কি হবে, ডিমান্ডের কার্ভটা ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে সিচুয়েশন দেখে। আচ্ছা, দুইটার ক্ষেত্রে আপনাদের ডিমান্ডের ল কি বলেছিলাম, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি কি ডিক্রিজ করবে, মানে হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ, তাই না, ডিমান্ডের ল। জি ম্যাম। আর সাপ্লাইয়ের ল কি ছিল, সাপ্লাইয়ের ল কি? হুম, কি গেছে, লাস্ট ক্লাসে বলছি সাপ্লাইয়ের ল। দুইটাই ইনক্রিজ করবে না, সাপ্লাইয়ে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ইনক্রিজ করবে। জি ম্যাম, সরি ম্যাম, এখন বলছি ম্যাম, যদি ম্যাম প্রোডিউসারের পার্সপেক্টিভ থেকে ম্যাম, যদি প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে কোয়ান্টিটিও ইনক্রিজ করবে, মানে হচ্ছে এটা সাপ্লাইয়ের ল। আর ডিমান্ডের ল ছিল একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, মানে নেগেটিভ রিলেশনশিপ শো করবে। বাট যখন আমরা ইনফ্লেশন দেখব তখন আমরা দেখব ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ল দুইটাই কনফ্লিক্ট করছে। এই যে দেখেন, ইনফ্লেশন মানে কি, অবশ্যই প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে। ইনফ্লেশন মানে কি, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে না? জি ম্যাম। আচ্ছা, যদি ডিমান্ড পুলের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে ইনিশিয়াল একটা কার্ভ, জাস্ট ইনিশিয়াল অথবা অরিজিনাল কার্ভ। এখানে একটা সাপ্লাই কার্ভ ড্র করেছি, একটা ডিমান্ড কার্ভ ড্র করেছি, এবং এটা হচ্ছে পি নট। ইনিশিয়াল অথবা অরিজিনালটা হচ্ছে পি নট এন্ড কিউ নট। আর আমরা জানি যে ভার্টিক্যাল এক্সিসে প্রাইস দেখাই আর হরাইজন্টাল এক্সিসে আমরা কোয়ান্টিটি অথবা আউটপুটটা দেখাই। এখন এই ইনিশিয়াল থেকে আমাদের দেখাতে হবে কি, ডিমান্ড পুলের ক্ষেত্রে, ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করবে। এখন প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে তাহলে ডিমান্ড কার্ভ কি রাইটে শিফট করবে না লেফটে শিফট করবে, অ্যাকর্ডিং টু ইনক্রিজেস ইন দ্য প্রাইস লেভেল? রাইটে। রাইটে কি আমাকে জিজ্ঞেস করছেন না অ্যানসার দিচ্ছেন? রাইটে বলছেন। আচ্ছা, তার মানে রাইটে শিফট করবে বিকজ অফ প্রাইস ইনক্রিজেস। প্রাইসটা যখন ইনক্রিজ করছে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম থেকে, তখন যদি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই প্রাইস ইনক্রিজ করিয়ে, তখন আমরা দেখব যে ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করছে এবং ইন দ্য সেম টাইম কোয়ান্টিটিও কিন্তু আপনার ইনক্রিজ করছে। দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটিও কিন্তু ইনক্রিজ করছে। বাট ডিমান্ডের ল কি ছিল, একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে না? জি ম্যাম। শুধুমাত্র ইনফ্লেশনের ক্ষেত্রেই কি হবে না, আপনার প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে না। কারণ কি, কোয়ান্টিটি অফ মানি। কারণ প্রথম রিজনটাই হচ্ছে এখানে মানি সাপ্লাইটা ইনক্রিজ করেছে। ডিমান্ডের লটা কেন দেয়া হয়েছিল, আমাদের প্রাইস কোয়ান্টিটির পরিমাণটাও কি হয়ে গেছে কোন, একটা নাম হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। একটা ডিমান্ডের কারণে হচ্ছে, একটা সাপ্লাইয়ের কারণে হচ্ছে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, এই দুইটাই হচ্ছে আপনাদের ডিমান্ড। কি ব্যাপার, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। বাট আমার এখানে কেন আনস্টেবল দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন? আচ্ছা যাই হোক, ম্যাম মাঝে মধ্যে ম্যাম আপনার ম্যাম কথা হঠাৎ করে থেমে যায় ম্যাম। এটা ম্যাম আমার নেটের সমস্যা কিনা এটা বুঝতেছি না। ম্যাম আমারও এখানেও আসে নাই, অনেকক্ষণ কথা আসে নাই ম্যাম, এখন আবার আসছে। অনেকক্ষণ মানে ম্যাম অনেকক্ষণ না ম্যাম, মানে হচ্ছে এই মাঝখান দিয়ে 20 সেকেন্ড 22 সেকেন্ডের মতো ম্যাম পজ হয়ে যান ম্যাম, এরপরে আবার নাকি? ম্যাম শোনা যায়। জি ম্যাম, এটা ম্যাম বেশিক্ষণ হয়েছে, এমন সমস্যাটা বেশিক্ষণ হয় না ম্যাম। এই আচ্ছা, মাঝখানে যখন একটু অফ ছিল সেটা কিন্তু পেজ লোড হচ্ছিল, এজন্য আমি চুপ ছিলাম, আমি নিজেই চুপ ছিলাম। না পেজের সময় না ম্যাম, এমনি মানে পেজ এমনিতেই? বের করার পরে। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুইটা গ্রাফ তো বুঝতে পেরেছেন, ডিমান্ড পুল ইনফ্লেশন এন্ড কস্ট পুশ ইনফ্লেশন। আর কার্ভ যখনই ড্র করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনাদের
প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করাতে হবে। ইনক্রিজ করানোর ফলে সিচুয়েশন যেটা ক্রিয়েট হচ্ছে সেটা জাস্ট এক্সপ্লেইন করবেন। ওকে, এই হচ্ছে আপনাদের কস্ট পুশ অ্যান্ড ডিমান্ড পুল ইনফ্লেশন। এই তো ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন। এরপরে হচ্ছে ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন। ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে আপনার ইনফ্লেশন রেটটা কেমন হবে অথবা কেমন হতে পারে যে কোনো কান্ট্রি অথবা ইকোনমির ক্ষেত্রে। এই ক্যাটাগরিজটাকে আপনার 4টা ওয়েতে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, মডারেট ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশনটা এমন ধরনের ইনফ্লেশন যেটা আসলে আপনার ইকোনমিতে অথবা কোনো কান্ট্রিতে মানি গ্রোথের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলে না, কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলে না। যেমন ধরেন কোনো প্রোডাক্টের প্রাইস যদি 10 টাকা থেকে 11 টাকা হয়ে যায়, সেটাকে আপনি 1 টাকার কম কিনবেন? এটা কি পসিবল? না ম্যাম। এই ধরনের ইনফ্লেশনটা মানে ইকোনমিতে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলছে না, ব্যাড ইম্প্যাক্ট তো না, কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে না, সেই ধরনের ইনফ্লেশনটাকে বলা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন ছাড়া বাকি 3টা ইনফ্লেশন, এই যে ক্রিপিং ইনফ্লেশন, মডারেট ইনফ্লেশন এবং হচ্ছে গ্যালোপিং ইনফ্লেশন, এগুলো হচ্ছে অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়। এবং এই ক্রিপিং ইনফ্লেশনের ইনফ্লেশন রেটটা খুবই লো, যেটা আসলে কোনো ধরনের ইম্প্যাক্ট একটা ইকোনমি অথবা কান্ট্রিতে মানি গ্রোথের ক্ষেত্রে পড়ছে না। সেকেন্ডটা হচ্ছে আপনার মডারেট ইনফ্লেশন। এই মডারেট ইনফ্লেশনটা হচ্ছে আপনার 0 to 9 মানে সিঙ্গেল ডিজিট যে ইনফ্লেশনটা, সেটাকে বলা হচ্ছে মডারেট ইনফ্লেশন। এটাও আমরা অ্যানুয়ালি ক্যালকুলেট করি, ইয়ারলি ক্যালকুলেট করা হয়। আর যে কোনো কান্ট্রির জন্য মডারেট ইনফ্লেশনটা হচ্ছে আপনার কি বলবো, মডারেট ইনফ্লেশনটাই শুধুমাত্র পজিটিভলি, ক্রিপিং ইনফ্লেশন এবং মডারেট ইনফ্লেশনটাই আপনার পজিটিভলি ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়ে। যদি এটা সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিট অথবা ট্রিপল ডিজিট হয়ে যায়, তখনই ওই কান্ট্রিতে অথবা ইকোনমিতে মানি গ্রোথের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। হাইপার ইনফ্লেশনটা, আচ্ছা হাইপারটা পরে বলছে, আগে গ্যালোপিংটা বলি। গ্যালোপিং ইনফ্লেশন আপনার অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়। এই গ্যালোপিং ইনফ্লেশনের আরেকটা নাম হচ্ছে রানঅ্যাওয়ে ইনফ্লেশন। এটা হচ্ছে আপনার ডাবল অথবা ট্রিপল ডিজিট ইনফ্লেশন। এই গ্যালোপিং ইনফ্লেশন আর হচ্ছে আপনার হাইপার ইনফ্লেশনটা এখন আসলে কোনো কান্ট্রি অথবা কোনো ইকোনমিতেই নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ছিল, যখন আপনার সবকিছু অনেক বেশি ডিজাস্টার অবস্থায় ছিল, তখন কয়েক বছরের জন্য আপনার এই হাইপার ইনফ্লেশনটা ছিল। এখন কোনো কান্ট্রিতে আপনার হাইপার ইনফ্লেশন নাই। গ্যালোপিং ইনফ্লেশনটাও আপনার কোনো কোনো কান্ট্রিতে যখন রিসেশন আসে তখন দেখা যায়, তাও ডাবল ডিজিট, ট্রিপল ডিজিটেরটা খুব কম, মানে এখন পর্যন্ত হয়নি, রেয়ার কেস। গ্যালোপিং ইনফ্লেশনটাও আমরা ইয়ারলি ক্যালকুলেট করি। শুধুমাত্র এই হাইপার ইনফ্লেশনটা হচ্ছে মান্থলি 50% ইনক্রিজ করছে হচ্ছে ইনফ্লেশন রেট। এই হাইপার ইনফ্লেশনের আরেকটা নাম হচ্ছে আউট অফ কন্ট্রোল ইনফ্লেশন। আসলে এই ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল করা যায়। কিভাবে কন্ট্রোল করা যায় আমরা এখানেই দেখব। বাট যদি আপনার কখনো কোনো কান্ট্রিতে হাইপার ইনফ্লেশন হয়ে যায়, তখন আসলে এটা কন্ট্রোল করা, মানি প্রাইসটাকে কমানো অথবা মানি সাপ্লাইটাকে কমানো অথবা মানি গ্রোথটাকে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। ওই ইনফ্লেশনটার নামই হচ্ছে আপনার হাইপার ইনফ্লেশন অথবা আউট অফ কন্ট্রোল ইনফ্লেশন। কিভাবে আমরা এই ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারি সেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, এখন বললে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন, টাইট ফিসকাল পলিসি অ্যান্ড টাইট মনিটারি পলিসি। আচ্ছা, টাইট ফিসকাল পলিসি, আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি পড়েছিলাম না? কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি পড়েছিলাম? পড়িনি? ম্যাম Yes, পড়েছি ma'am. ম্যাম। গভর্নমেন্ট Last পলিসিতে, হ্যাঁ, যে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতে কি ছিল? যে গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্স অনেক বেশি নিবে এবং হচ্ছে অ্যাগ্রিগেট ইনকামটা কমে যাবে। এই কারণে কি হবে, মানি সাপ্লাইটা কমে যাচ্ছে। টাইট মনিটারি পলিসিটা কি? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মানে হচ্ছে মানি সাপ্লাইটা কমিয়ে দিবে। মানি সাপ্লাই কমে গেলে অ্যাগ্রিগেট ইনকাম অথবা ন্যাশনাল ইনকাম যেটা থাকবে সেটাও আমাদের কি হবে, কমে যাবে। এক কথায় হচ্ছে টাকার পরিমাণ যদি আমার কাছে কমে যায়, তাহলে কি আমি বেশি কনজিউম করতে পারবো?
টাকার পরিমাণ যদি আপনাদের কাছে কমে যায়, আপনারা কি বেশি কনজিউম করতে পারবেন, বেশি খরচ না করতে ম্যাম, পারবেন? পারবো না ম্যাম, পারবেন না। এই সিচুয়েশনটাই হচ্ছে ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির মানে অ্যাগ্রিগেট ইনকাম ডিক্রিজ করানোটা। এখানে কারণ হচ্ছে কি, যদি গভর্নমেন্ট চায়, গভর্নমেন্ট যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে চায়, ডিরেক্টলি সে টাইট ফিসক্যাল পলিসিটা অ্যাপ্লাই করবে। আর যদি ইনডিরেক্টলি করতে চায় সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, তখন কি করবে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা অ্যাপ্লাই করবে। তাহলেই ইনফ্লেশনটা কন্ট্রোল করা পসিবল। এই গেল আপনার কন্ট্রোল অফ ইনফ্লেশন। আচ্ছা, বাংলাদেশে কি কি কারণে ইনফ্লেশন হচ্ছে, এই রিজনগুলো আপনারা একটু দেখেন, কজগুলো দেখেন। 4 জন মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়েছেন, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে এই স্লাইডটা দেখেন। এমন কোনোটা আছে যেটা বুঝতে পারছেন না? ম্যাম একটা হচ্ছে ম্যাম অ্যান্টি করাপশন ড্রাইভ এন্ড ডিসরাপশন অফ সাপ্লাই চেইন ম্যাম। ম্যাম এটা দিয়ে মূলত কি বুঝাইছে ম্যাম? এটা দিয়ে হচ্ছে এই সাপ্লাই চেইন আর এন্টি করাপশন বলতে বোঝানো হচ্ছে এখানে আপনার পলিটিক্যাল একটা ইস্যু হতে পারে, এবং এই পলিটিক্যাল ইস্যুগুলোর কারণে যে আপনার সাপ্লাই চেইনটা থাকে সেটা অনেক সময় ডিসরাপশন হয়। ডিসরাপশন হওয়া মানে হচ্ছে, যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনি 100 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করে 3টা জেলায় দিবেন, অথবা 3টা কি বলবো 3টা এরিয়ায় আপনি সাপ্লাই দিবেন। এখন এই 3টা এরিয়ায় আপনি সাপ্লাই দিতে পারছেন না বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এখন আপনি যদি দিতে না পারেন তাহলে কি আপনার সাপ্লাই চেইনটা ডিসরাপ্ট হলো না? আপনি যে প্রফিটটা আপনি আর্ন করতে চাচ্ছিলেন সেটা আপনি আর্ন করতে পারলেন না। এখন আপনার কোনো ওই প্রোডাক্টগুলো আপনার কি হলো, যেহেতু আপনি সাপ্লাই দিতে পারলেন না, সেখানে আপনার প্রোডাক্টগুলো কিছু নষ্ট হয়ে গেল। আপনার 1 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা আপনি 1 সপ্তাহে পারলেন না, আপনাকে কি করতে হলো, আপনি 10 দিন অথবা 15 দিন পরে দিলেন। সেক্ষেত্রে দেখা গেল আপনার 100 ইউনিটের মধ্যে 50 ইউনিট ভালো আছে, 100 ইউনিটের জায়গায় 50 ইউনিট নষ্ট হয়ে গেছে। এখন এই 100 ইউনিটের কস্টিংটা আপনি কোন জায়গা থেকে উঠাবেন? ওই 50 ইউনিট থেকে উঠাবেন না, কালেক্ট করবেন না? এই জিনিসটাই হচ্ছে ডিসরাপশন অফ সাপ্লাই চেইন। এই কারণেও বাংলাদেশে কি হয়ে থাকে, ইনফ্লেশন হয়ে থাকে। মানে হচ্ছে লস আমার, মানে অ্যাজ এ প্রোডিউসার আমি লস বিয়ার করব না, লস বিয়ার করবে কারা? আপনার ম্যাম আমরা কনজিউমাররা। হ্যাঁ, আপনারা মানে অনলাইন না ম্যাম? বলেন ম্যাম এটা অনলাইন না ম্যাম, একভাবে বলতে পারি ম্যাম, আমরা কেন দায়ভার নিব? কিসের দায়ভার নিচ্ছেন আপনারা? ম্যাম আমরা জনগণ টাকা দিতে হচ্ছে না বেশি? হ্যাঁ, তো আপনারা কনজিউম করলে টাকা দিবেন, আপনি কনজিউম করা বন্ধ করে দেন। একটু হোল্ড করেন। এটা তো কথা না। আপনারা যদি কনজাম্পশন বন্ধ করে দেন তাহলে কি আর বেশি টাকা দিয়ে কিনতে হবে? না ম্যাম। হ্যাঁ, কনজাম্পশন বন্ধ করে দেন, কনজাম্পশন না করলেই হলো। জি ম্যাম। বাংলাদেশের পার্সপেক্টিভে দেখবেন যে কোনো কিছুর পেছনে যে রিজনটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আনস্টেবিলিটি যদি আসে সেটা আমরা কেউ বিয়ার করতে রাজি থাকি না। কার উপর দিয়ে চালিয়ে দিব সেটা আমাদের চিন্তায় থাকে, যে এটা আসলে কার উপর দিয়ে লস যাবে, আমার উপর দিয়ে না গেলেই হলো লসটা। বাট সিম্পলি চিন্তা করেন, আপনি কনজিউমার, আপনিও তো কোনো না কোনো কিছুর প্রোডিউসার। সাপ্লাই চেইনটা কি বুঝতে পেরেছেন? ধরেন আপনি আমার কাছ থেকে আমার যে প্রোডাক্ট আপনি বেশি টাকা দিয়ে আপনি পারচেজ করছেন, সেটার ইম্প্যাক্ট কোথায় পড়বে? আপনার প্রোডাক্টের প্রাইসে গিয়ে পড়বে না?
আপনি কিন্তু আপনার জি ম্যাম, প্রোডাক্টের প্রাইস তখন বাড়িয়ে দিবেন। সো যে বাড়িয়ে কনজিউমার, দিবো। হ্যাঁ, যে কনজিউমার সে কিন্তু এট এ টাইম প্রোডিউসারও, সো তার ইম্প্যাক্টটা গিয়ে তার প্রোডাক্টে পড়বে। আলটিমেটলি আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা অ্যাজ এ কনজিউমার আমি পারচেস করবো, তখন কিন্তু আমি বেশি টাকা দিয়েই পারচেস করছি। বুঝতে পেরেছি ম্যাম। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ইনফ্লেশনের। আচ্ছা, আর কোনোটা কি বুঝতে পারছেন না এমন আছে? যদি থাকে আমাকে বলেন, আমি আবার রিভিউ করে দিচ্ছি। ম্যাম এটা বুঝছি না। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন নাই এটার ক্ষেত্রে? না ম্যাম। ওকে, তাহলে আমরা নেক্সট ইফেক্টস অফ ইনফ্লেশনে যাব। আচ্ছা, শুধুমাত্র 2জন আইডি দিয়েছেন, ওকে। সেভেন 07, আপনি কি 2বার আইডি দিয়েছেন? কেন? 707। ম্যাম ওকে আমি জিজ্ঞেস করছিলাম ম্যাম, ও বলছিল ওর নাকি কোনো নেটওয়ার্ক ইস্যু ছিল, ও কনফার্ম হইতে পারে নাই যে ওটা গেছে কিনা, ও আচ্ছা, সেজন্য নাকি ম্যাম সে আবার দিয়ে পাঠিয়েছিল দিয়েছে। পরে ম্যাম। জি ম্যাম। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এফেক্টস অফ ইনফ্লেশন দেব। এফেক্টস বলতে আসলে যে ইনফ্লেশনটা কি ধরনের ইফেক্টস আমাদের ইকোনমিতে ফেলছে, দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টিসিপেটেড আর একটা হচ্ছে আনএন্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে আমরা জানি অথবা আমরা অ্যাজিউম করতে পারি যে আসলে এই কারণে নেক্সট ইয়ারে আমাদের ইনফ্লেশন রেটটা কেমন হবে, মানে ইনফ্লেশন রেটটা ইনক্রিজিং থাকছে না ডিক্রিজিং থাকছে, নাকি ইনক্রিজিং টু ইনক্রিজিং না ডিক্রিজিং টু ইনক্রিজিং থাকছে, এটা রেশিও আমরা কিছুটা ধারণা নিতে পারে। এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড। আর আনএন্টিসিপেটেড মানে হচ্ছে আসলে এরকম হওয়ার কথা না, তারপরেও যদি হয়, অপ্রত্যাশিত যে কারণগুলো আছে সেটা হচ্ছে আনএন্টিসিপেটেড ইনফ্লেশন। আচ্ছা, অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট বলতে বোঝানো হচ্ছে আসলে ইয়ারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন 3-4টা ইয়ারের সাথে, তাহলে আপনি দেখবেন যে এই ইয়ারে যেমন আপনি ট্রান্সপোর্টেশন কস্ট দিচ্ছেন 3 বছর আগে অথবা 2 বছর আগে কি আপনি সেম ট্রান্সপোর্টেশন কস্ট দিতেন? মানে বাস ভাড়া, রিক্সার ভাড়া, দেন হচ্ছে সিএনজির, সবগুলোই কিন্তু আপনার ইনক্রিজ করেছে, তাই না? জি ম্যাম। এটাকে হচ্ছে, এটা আমরা জানি যে গত বছর আমি যেই রেটে ট্রান্সপোর্টেশন কস্টটা নিয়েছিলাম সেই রেটে আমি নেক্সট ইয়ারে অথবা তার 2-1টা ইয়ারের পরেও যদি আমি চিন্তা করি, আমি এটা সেম রেটে নিতে পারছি না, এটা আমার কি হচ্ছে ইনক্রিজ করছে, এই কারণে ইনফ্লেশন হতে পারে, এটা আমি ধরে নিলাম। ট্যাক্স ইফেক্ট মানে হচ্ছে আমরা যে ডিরেক্ট ট্যাক্স গুলো দিই, ট্যাক্স বলতে এখানে ডিরেক্ট ট্যাক্স বোঝানো হচ্ছে, যেমন ধরেন ইনকাম ট্যাক্স। আমরা জানি যে প্রত্যেকবারই কি হয়, ইনকাম ট্যাক্স, সরি, ডিরেক্ট ট্যাক্সটা যেটা, সেটা ইনকাম হতে পারে, ল্যান্ড হতে পারে। এই ডিরেক্ট ট্যাক্স গুলো কি হচ্ছে, পার্সেন্টেজটা ইনক্রিজ করছে। হ্যাঁ, পার্সেন্টেজটা যেমন ধরেন প্রত্যেক বছর 5% করে ইনক্রিজ করছে, এবার 2% ইনক্রিজ করলো, ডিক্রিজিং রেটে ইনক্রিজ করলো, সেটা হতে পারে, বাট ইনক্রিজ করছে সেটা আমরা জানি, প্রত্যেক ইয়ারই ইনক্রিজ করবে। এরপর হচ্ছে ইনক্রিজড আনসার্টেনটি, এটা হচ্ছে আপনার পলিটিক্যাল যে ইস্যুগুলো থাকে, আনস্টেবল যে সিচুয়েশনগুলো থাকে, সেটাকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ ওই ইয়ারে, মানে এই ইয়ারের সাথে ওই ইয়ারের যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে আসলে প্রত্যেক বছরই এমন কিছু আনস্টেবল সিচুয়েশন ছিল যার কারণে কি হয়েছে, প্রোডাক্টগুলোর প্রাইসটা ইনক্রিজ করেছে। এরপর হচ্ছে মেনু কস্ট। মেনু কস্ট হচ্ছে আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন, যদি নোটিস করেন যে রেস্টুরেন্টে 1 বছর আগে গিয়েছিলেন, 1 বছর পরে যদি যান, মেনুর যে কস্টিংটা মানে প্রাইস লেভেলটা, এটা কি সেম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হচ্ছে। ম্যাম চেঞ্জ হবে ম্যাম। ইউটিলিটি কি সেম দিচ্ছে, মানে খাবারের পরিমাণ কি বাড়িয়ে দিবে টাকা বেশি নেওয়ার কারণে? নো ম্যাম। না ম্যাম। না, ইউটিলিটি তাই থাকবে, বাট প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করছে। এটাও আমরা জানি যে হ্যাঁ, প্রতিনিয়ত খাবারের প্রাইসটা ইনক্রিজ করছে এবং করবে। ক্যাপিটাল ইন্টেন্সিটি এফেক্ট মানে হচ্ছে যেসব কান্ট্রিতে আপনার ক্যাপিটালিজম কান্ট্রি হয়, সেসব কান্ট্রিতেও আপনার
ক্যাপিটাল মানে হচ্ছে কি মেশিনারিজ ইকুইপমেন্টস যেখানে বেশি ইউটিলাইজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি যে তাহলে আমাদের কস্টিংটাও বেশি হচ্ছে, কস্টিং হওয়ার কারণে প্রোডাক্টের প্রাইসটাও বেশি হচ্ছে। যেমন দেখবেন ডেভেলপড কান্ট্রিজের প্রাইজের সাথে আমাদের দেশের প্রাইজের কিন্তু অনেক ডিফারেন্স, তাই না? জি ম্যাম, কি নোটিস করেছেন? এবং ধরেন আপনি খাবার দাবারের বিষয়ে দেখেন যে তাদের ওইখানে টাকার সাথে আমাদের টাকায় কিন্তু অনেক ডিফারেন্স, যে তারা ওইখানে দেখা যায় $1 দিয়ে যা কিনছে সেখানে $1 দিয়ে কিন্তু আমি তার 3 ডাবল এখানে কিনতে পারছি বাংলাদেশে। ডোমেস্টিক কান্ট্রি যদি আমি বাংলাদেশে পার্সপেক্টিভে চিন্তা করি, পারছি না বলেন? জি ম্যাম, এই জিনিসটা হ্যাঁ, মানে ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলোতেই আপনার এই ধরনের সিচুয়েশনটা হয়। এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড গুলো গেল। আনএন্টিসিপেটেড যেগুলো সেগুলো হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, মানে হচ্ছে আপনার ইনকাম একবার ডিস্ট্রিবিউট হওয়া, মানে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স দেওয়া, মানে ডিরেক্ট ট্যাক্স আপনি দিচ্ছেন। রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম মানে হচ্ছে আপনার ইনকাম একবার ডিস্ট্রিবিউট হয়েছে দেন আবার ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে হচ্ছে বছরে একবারই তো আপনি ডিরেক্ট ট্যাক্স দিবেন, তাই না? নাকি 2বার দিবেন? একবারই দিব। বাট তার মানে এই না যে আপনি একবারের বেশি দিতে পারবেন না, গভর্নমেন্ট যদি চায় আপনি দ্বিতীয়বার দিতেও বাধ্য। আর সেটাই হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম। দ্যাট মিনস আপনার ইনকাম একবার, এটা কখনো হয় না, হওয়ার কথা না, বাট যদি হয় তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে। ঠিক আছে? অপ্রত্যাশিত যে রিজন গুলো, একটা হচ্ছে ডিপার্চার, সেকেন্ডটা হচ্ছে আপনার ডিপার্চার ফ্রম ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট বলতে যে কান্ট্রিতে সবাই এমপ্লয়েড, এটা কি কখনো পসিবল? এটা কি একটা পসিবল ফ্যাক্ট যে একটা কান্ট্রিতে অথবা একটা ইকোনমিতে সবাই এমপ্লয়েড পারসন, কেউ বেকার নাই? এটা সম্ভব? স্বাভাবিকভাবে পসিবল না ম্যাম। হ্যাঁ, যদি কখনো হয়ে যায়, হয়ে যাওয়ার পরের সিচুয়েশনটা কি? মানি সাপ্লাই বেড়ে যাবে। মানি সাপ্লাই বেড়ে যাওয়ার আলটিমেট রিজনই হচ্ছে আপনার ইনফ্লেশন, যদি কখনো হয়। যদি না হয়, আনএন্টিসিপেটেড মানে কি? যেগুলো আসলে হওয়ার কথা না, তারপরে এগুলো যদি হয় তখন কি ধরনের সিচুয়েশনটা হচ্ছে? টু মাচ অর টু লিটল লেন্ডিং অর বরোইং, এটা একটা কারণ। যে যেমন ধরেন কোন দেশের সাথে আপনি অনেক বেশি লেনদেন রাখলেন, ট্রানজাকশনটা রাখলেন, তখন কি হবে? ওই দেশের কিছু ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে। ইম্প্যাক্ট বলতে আসলে আপনার উপরে, যেমন আপনি অন্য দেশ থেকে, আপনি ধরেন ইন্ডিয়া থেকে বেশি ফেভার নিচ্ছেন, তাহলে ইন্ডিয়া কি আপনাকে ডমিনেট করবে না? ডমিনেট করবে? ম্যাম ঠিক মতো শুনি নাই ম্যাম। আচ্ছা, বলতে চাচ্ছি ধরেন আপনি ইন্ডিয়া থেকে অনেক ফেভার নিচ্ছেন, আপনি বলতে বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক ফেভার নিচ্ছে, তো ইন্ডিয়া কি বাংলাদেশকে ডমিনেট করবে না করবে না? করবে। করবে, এটা সবাই করবে। আবার বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া বেশি ফেভার নেয় তাহলে বাংলাদেশ কি করবে? ইন্ডিয়াকে ডমিনেট বাংলাদেশে করবে। হ্যাঁ, এখন জি ম্যাম। এই যে ডমিনেট করাটা কেন? কারণ আপনার সাথে রিলেশনটা কেমন থাকবে সেই উপরে ডমিনেট করার জিনিসটা ডিপেন্ড করছে। এখন ধরেন বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে অথবা অন্য যে কোনো কান্ট্রি থেকে সে লোন নিল অথবা অনেক বেশি গ্রান্টস নিল, তাহলে কি যে ধরনের গ্রান্টস অথবা লোন যেটাই নিবে না কেন, যে ধরনের হেল্পই নেক না কেন, সেটার উপরে কিন্তু কিছু ল থাকে, কিছু আপনার কি বলবো ডিট থাকে, যে এই কারণে আমি নিচ্ছি এবং এইভাবে আমাকে রিপে করতে হবে। এখন ধরেন বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক থেকে যতটুকু লোন নেওয়ার কথা তার থেকে একটু বেশি লোন নিয়ে নিল, এখন ওয়ার্ল্ড ব্যাংক কি করবে? বেশি ইন্টারেস্ট রেট চার্জ করতে পারে না, যে আমাকে বেশি ইন্টারেস্ট রেট দিতে জি হবে। ম্যাম। আবার এটা বলতে পারে যে নরমালি 10 বছরের মধ্যে রিপে করার কথা, তুমি আমাকে 10 বছরের মধ্যে না 5 বছরের মধ্যে রিপে করতে হবে। যেহেতু আমার লোনটা প্রয়োজন, আমি কিন্তু সেই যে ডিডের দিবে, ডিডগুলো আমাকে দিবে, সেই ডিড নিয়েই কিন্তু আমাকে কি করতে হবে? লোনটা নিতে হবে। এইসব কারণেও কি হতে পারে? ইনফ্লেশন হতে পারে। ফোরকাস্টিং ইনফ্লেশন মানে হচ্ছে, ফোরকাস্টিং মানে কি? ফোরকাস্টিং মানে কি বলেন তো? ম্যাম এটা আমরা শুনছি ম্যাম শব্দটা, আবার ওয়েদার ফোরকাস্ট করা, মানে আগামীকাল বৃষ্টি হবে কিনা, আগামীকাল কেমন ধরনের গরম থাকবে, এই যে ফোরকাস্ট করা, পূর্বাভাস যেটা, সেটাই হচ্ছে কি পূর্বাভাস। হ্যাঁ। এখন ইনফ্লেশনের, যেমন আমরা নরমালি এই বছরের থেকে, এই বছরই কিন্তু আমরা একটু প্রেডিক্ট করতে পারি যে আগামী বছর আসলে ইনফ্লেশনটা কেমন হবে, তাই না?
এক্সাক্ট হয়তো বা কখনোই ফোরকাস্ট করা পসিবল না, বাট আমরা অ্যাটলিস্ট অ্যাজিউম করতে পারি যে এই বছর যদি আমাদের 7% হয়, নেক্সট ইয়ারে আমাদের 7 পয়েন্ট সামথিং থাকবে। এই ধরনের প্রেডিক্ট করাটাই হচ্ছে আপনার ফোরকাস্টিং ইনফ্লেশন। এখন ধরেন আমি ফোরকাস্ট করলাম যে ইনক্রিজ করলো, ইনক্রিজ করা মানে তো ইনফ্লেশন, বাট ইনফ্লেশন না হয় ডিফ্লেশনও তো হতে পারে না? হতে পারে কি না? ম্যাম হতে পারে। জি ম্যাম। এই জিনিসগুলাই হচ্ছে আনএন্টিসিপেটেড ইনফ্লেশনের মধ্যে। এই টপিক মনে হয় এখানেই শেষ। টপিক 11 এ পর্যন্ত। আমাদের আর টপিক কয়টা বাকি আছে? ম্যাম 12, টপিক 13, তাহলে 14, 4টা ম্যাম। 4টা বাকি আছে। আমরা কি 5টা ক্লাস পাবো না? জি ম্যাম, আরো বেশি পাবো ম্যাম। আচ্ছা, আমাদের 5টা ক্লাস পেলেই হবে। একটা আমরা ক্লাস টেস্ট নিব, আর বাকি 4টা আমরা টপিক শেষ করব। এই সপ্তাহে তো আপনাদের কোনো ক্লাস নাই, শনিবার আছে। তাহলে আপনাদের সিলেবাস হচ্ছে 8, 9। ইয়েস ম্যাম। 8, 9, 10ও নিয়ে নেন। 10টাও খুব ইজি একটা পার্ট, ভালো লাগবে পড়তে আপনাদের। অ্যান্সার করতেও ইজি হবে ম্যাম। আপনাদের জন্য। আচ্ছা ম্যাম, সমস্যা নেই ম্যাম। টপিক 8, 9, 10, ঠিক আছে? এই 3টা আপনাদের ক্লাস টেস্ট থাকবে, একটু রিভিউ হয়ে যাবে আপনাদের জন্য ফাইনালের জন্য। আর আপনাদের ক্লাস টেস্ট হচ্ছে সোমবার। সিআর সবাইকে একটু জানিয়ে দিবেন যে আপনাদের আগামী সোমবার ক্লাস টেস্ট। আর যদি কোনো কোয়ারিজ থাকে এই 8, 9, 10 এই 3টা টপিকের মধ্যে, সেটা আমাকে নেক্সট ক্লাসে শনিবারে বলবেন, আমি একটু রিভিউ করে দিব প্রবলেমগুলো, ঠিক আছে? তাহলে Yes, আজকে ma'am. আমরা নতুন টপিক স্টার্ট না করি? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হচ্ছে। ওকে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।